Hello, Rafiat Rashid Mithila. Thank you so much for coming. আচ্ছা, সো আমার কোনোদিনও কাউকে ইন্ট্রোডিউস করতে এত ভালো লাগেনি যত এখন তোমাকে ইন্ট্রোডিউস করতে লাগবে। দেখবে আমি একটা একটা করে বলি, ওকে? আচ্ছা, আমি কিন্তু অনেক ফাস্ট কথা বলি, ঠিক আছে? আচ্ছা, আই ওয়ান্ট টু, মানে আমি জানি তুমি জানো, বাট আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড শুড নো অ্যান্ড আই বিলিভ আর অলরেডি জানে, বাট আমি একটা একটা বলি, আমার বলতে ইচ্ছা করতেছে। ওকে, সো ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন মাস্টার্স, আর্লি চাইল্ড ডেভেলপমেন্টে মাস্টার্স উইথ চ্যান্সেলার্স গোল্ড মেডেল, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, রাইট? তারপর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে নাও কারেন্টলি আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড। হ্যাঁ, আমি এটা ব্র্যাক ব্র্যাকের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি। আচ্ছা, মার্শাল্লাহ। অ্যান্ড ইউনিভার্সিটি অফ জিনিভাতে পিএইচডি এখন চলছে, একটু বাকি। হ্যাঁ, শেষের দিকে, হোপফুলি মাই লাস্ট ইয়ার, হোপফুলি। তারপরে তোমার ইউ রোট 4 বুকস বাচ্চাদের উপরে। হ্যাঁ, তারপর অ্যান্ড কিছু কি মিস হয়ে গেল? আরেকটা হচ্ছে গিয়ে ইউর আ সিঙ্গার অ্যান্ড আ লিরিসিস্ট। আই ডোন্ট ক্লেম মাইসেলফ টু বি আ সিঙ্গার, মানে আমি নিজেকে সিঙ্গার বলি না, কারণ যে জিনিসটাতে এত সাধনার প্রয়োজন, যে সাধনাটা আমি করিনি। একটা দুইটা গান তো গাওয়া হয়েছে, অনেক গান গেয়েছি, মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু সিঙ্গার নিজেকে আমি বলতে চাই না। আমি হ্যাঁ চেষ্টা করি, গান লিখেছিও, কিন্তু নিজেকে লিরিসিস্ট বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু অনেক গান লিখেছি আমি। এটা তো লিরিসিস্টই। আচ্ছা, হ্যাঁ, মেবি প্রফেশনালি তুমি লেখে বিক্রি করো না বা হ্যাঁ, কোথাও দিচ্ছ হ্যাঁ। না, বাট গান লেখাও ইটস আ ভেরি, কিছু কি মিস হয়ে গেল আমার মনে হয়, তাও কিছু মিস হয়ে গেছে আমার এখানে। অ্যান্ড অলসো তুমি মাশাআল্লাহ ইউর আ ফেনোমিনাল আর্টিস্ট, পারফর্মার, অ্যাক্টর, যেটাই বলি। ঠিক আছে, ফেনোমেনাল কিনা জানি না, না, কিন্তু অফকোর্স ওয়ান অফ চেষ্টা মাই করি। মোস্ট ফেভারিট তোমার। আচ্ছা, ছোটবেলা ফার্স্ট অ্যাক্টিং কবে শুরু হয়? আমি ছোটবেলায়, খুব ছোটবেলায়, আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমার আম্মু আমাকে লোকনাট্য দল, পিপলস থিয়েটার, বাংলাদেশের খুব নামকরা লোকনাট্য দল, একটা থিয়েটার গ্রুপ, সেখানে ওদের ছোটদের একটা দল আছে, ছোটদের একটা গ্রুপ থিয়েটার, তো সে চিলড্রেন্স থিয়েটার, সেখানে আমি ক্লাস 3-তে আমার আচ্ছা। আম্মু আমাকে দেয়, তো সেখান থেকেই আমার অভিনয়ের শুরু, অভিনয় চর্চাটার। একটা জিনিস যেটা আমি তোমাকে একটু আগে বলছিলাম, যে ইউজুয়ালি যারা পড়াশোনায় খুব ভালো, ওয়ান্স তারা তাদের এই ক্রিয়েটিভ সাইডটা এক্সপ্লোর করে, তখন পড়াশোনায় ভালোরাও কিন্তু কোথাও না কোথাও থেমে যায়। আমি যদি আমরা একটু বাইরে চিন্তা করি, যেমন ঐশ্বর্যা রায়, এরকম অনেকে আছে যাদের কিন্তু আর্কিটেকচার পড়াশোনা হাফ করে, ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, বাট সামহাও যখন ক্রিয়েটিভ সাইডে অ্যাক্টিং বা এরকম কোনো কিছুতে তারা ভালো কোথাও না কোথাও এই আরেকটা সাইড বন্ধ করে দেয়। বাট মাশাআল্লাহ, ইউ আর ক্যারিং ইট অন। আর এমনও না যে তুমি অ্যাক্টিং খুব বেশি কম করো, তাও না, উই হ্যাভ সিন ইউ অলওয়েজ। আর খুব সুন্দর অ্যাক্টিং, এন্ড অলসো এই সাইডটা তো রিমার্কেবলি চলতেছে সাইড বাই সাইড। হাউ কাম দুইটা কেমনে হলো, অ্যান্ড ছেড়ে দিতে ইচ্ছা করে নাই, পড়াশোনা না, করবো আমার না? মনে হয় বেশিরভাগ মানসিক প্রাইমারি ক্যারিয়ারটা থাকে হচ্ছে একটা, মানে যারা হয়তো অভিনয়টাকেই বা পারফরমেন্সটাকেই, সেটা গান হোক, নাচ হতে পারে, যেটাই হোক, সেটা যখন প্রধান ক্যারিয়ার থাকে, ক্যারিয়ার হিসেবে যেটাকে পারসিউ করতে চায়, তখন সেখানেই বেশি সময় এবং এফোর্টটা দেয়। তখন যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি খুব একটা কাজে না লাগে, ওটার প্র্যাকটিস হয় না। কিন্তু আমি তো সেটা করিনি। আমার মেইন প্রফেশনটাই হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে, আমি ব্র্যাকে কাজ করি, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, চিলড্রেন্স এডুকেশন, চিলড্রেন্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি মাস্টার্স যেদিন, মানে আমার রিটার্ন পরীক্ষা শেষ হয় তার পরের দিন আমি জয়েন করেছি ফুল টাইম চাকরিতে। তো আমি চাকরিটাকেই, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করাটাকেই আমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। আমি সেই সাথে পাশাপাশি আমি অভিনয়টা করি। সেই কারণে আমার মনে হয় যে আমার পড়াশোনা, আমার এভরিথিং ইজ রিলেটেড টু মাই প্রফেশন, যার কারণে আমার পড়াশোনাটা করতে হয়েছে বা এখন পর্যন্ত করছি। আর চাকরিটা, ক্যারিয়ার, যেটাই বলছো আর কি, পড়াশোনার সাথে সাথে ওটাই আমার, যেহেতু ওটা আমার প্রাইমারি প্রফেশন, ওটা চলছে। আর অভিনয়টা কিন্তু আমি খুব কম করি, খুবই কম, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি সবসময় 2 ঈদ, রোজার ঈদ আর কোরবানির ঈদে হয়তো একটা বা একটা দুইটা নাটক প্রত্যেক বছর আমি করে গেছি, কিন্তু আই হ্যাভ বিন লাকি এনাফ টু চুজ দ্য গুড ওয়ার্ক। কারণ এটা আমার, যেহেতু সবার যেটা করতে হয় যখন অভিনয়টাই প্রধান প্রফেশন হয়, তখন সব ধরনের কাজ করতে হয়, অত বেশি হয়তো চুজ করার অপশন কম থাকে হয়তো। কিন্তু আমার ক্ষেত্রে যে আমি, আচ্ছা, যেটা আমার করতে ভালো লাগে আমি ওটাই করেছি, এবং যেটা আমার মনে হয়েছে যেটা ভালো কাজ,
তো দেখা গেছে আমি যদি বছরে 2টা কাজও করি, সেটা নিয়ে কথা হচ্ছে বা সেটাই মানুষ জানে, যে কারণে আমার তোমার যে মনে হয় যে হ্যাঁ তুমি অনেক কাজ করে যাচ্ছ, আমি এত কাজ করি না। আমি বছরে আসলে এখন তো 4 বছর হয়েছে টেলিভিশনে নাটক করি না, ওয়েব সিরিজ বা সিনেমা করি, কিন্তু বছরে 1টা 2টার বেশি কাজ কিন্তু আমি করি না। না, আমি এটাই জিজ্ঞেস করতাম নেক্সট, যে তার মানে তুমি যেগুলাই করো ওগুলো এত মানে এত সুন্দর স্ক্রিপ্ট হয়, এত স্ক্রিপ্ট সিলেকশন, এত মানে মার্ক রাখে ওই 1টা 2টা কাজই যে ওটা মাথায় থেকে যায়। সো তখন হয়তো মনে হয় যে অনেক করো, বাট বছরে 2টা 2 ঈদে। হ্যাঁ, কারণ গত বছর আমি একটাই কাজ করেছি, বাজি। এই বছর আমি মাইসেলফ অ্যালেন স্বপন সেকেন্ড সিজন, তার আগের বছর 2023-এ মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 1। একটা একটা সিগনিফিকেন্ট কাজ, বেশি তো কাজ। পার্সোনালি একাডেমিক সাইডটা বা প্রফেশন হিসাবে ওই চাইল্ড ডেভেলপমেন্ট ওইটাই তোমার নিজের কাছে ওটা বেশি আমার মেইন মেইন প্রফেশন, রাইট হ্যাঁ। সাইড হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ট্রানজিশনটা কিভাবে আসলো পলিটিক্যাল সায়েন্স থেকে তারপরে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, দুইটা তো। আচ্ছা, ওই যে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার জীবনে এরকম ছিল না যে আমাকে এই সাবজেক্ট পড়তে হবে। আমি চাইতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে পড়বো, কারণ কলা ভবনটা হচ্ছে যেখানে বড় বড় গাছ, যেখানে ওই মূর্তিগুলো আছে। আমি ছোটবেলায় আমার আম্মু ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, তো ছোটবেলায় আম্মুর সাথে যেতাম, তো আমার মনে হতো কি সুন্দর আর্কিটেকচার, কি সুন্দর গাছ, আমি বড় হয়ে এখানে পড়বো, এটা একটা স্বপ্নের মতো। তো কোন সাবজেক্টে পড়বো এটা আমার কোনো ওরকম টার্গেট ছিল না। আমার ছিল যে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে যদি চান্স পাই তাহলে কলা ভবনে পড়তে পারবো। তো সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্ট, তো আমি পলিটিক্যাল সায়েন্সে পড়তে শুরু করি, অ্যান্ড আই এনজয়েড মাই সাবজেক্ট। মাস্টার্স শেষ করি, মাঝখানে আমি অনার্সের পরে ব্র্যাকে ইন্টার্নশিপ করেছিলাম। তখন আমি ব্র্যাকেও যখন ইন্টার্নশিপ করি, আমার এত ভালো লাগে কাজটা, আমি রিসার্চ দিয়ে শুরু করি, তখন মনে হয় যে না, আমি এখানেই কাজ করতে চাই। তো তারপর আমি মাস্টার্স শেষ করে আমি ব্র্যাকেই ফুল টাইম জয়েন করি, এখন পর্যন্ত ব্র্যাকেই কাজ করি। আচ্ছা, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট সিন্স এটাতে গোল্ড মেডেলিস্ট আর এখন লিডার কারেন্ট, এখানের ব্যাপারে পুরো এই ডেভেলপমেন্টটা বা হোয়াট এভ ইউ লার্ন, আমাদের কি জানা উচিত? গ্যাপটা কোথায় যে আমরা নর্মাল মানুষ চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে জানি না? এটা কি মেন্টাল ডেভেলপমেন্ট নাকি হেলথ ওয়াইজ সবকিছু? ইন শর্ট যদি বুঝে বলতে দ্য হোল আমি আসলে তোমার ওই প্রথম প্রশ্নের একটু কানেকশনটা করি, সেটা হচ্ছে আমি ব্র্যাকে যখন জয়েন করি আমি এডুকেশন রিসার্চ নিয়ে কাজ করতে শুরু করি, তারপরে ইভেন্চুয়ালি এডুকেশন থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, দিজ আর অল কানেক্টেড আর কি। তো আমি এই ফিল্ডেই ব্র্যাকে কাজ করতে শুরু করি। তো যার কারণে যদিও মনে হয় যে পলিটিক্যাল সায়েন্সের সাথে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কানেক্টেড না, কিন্তু সোশ্যাল সায়েন্স ইজ আ ব্রড ফিল্ড অ্যান্ড এভরিথিং ইজ কানেক্টেড। একইভাবে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হয়তো আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে হ্যাঁ আমরা জানি না এটা কি জিনিস, কিন্তু এটা খুব সহজ ভাষায় একটা শিশুর গর্ভ থেকে পৃথিবীতে আসা পর্যন্ত এবং তারপরের প্রথম কয়েক বছর যে বেড়ে ওঠার প্রক্রিয়াটা, সেটা মেন্টাল ডেভেলপমেন্ট, ব্রেইন ডেভেলপমেন্ট, সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট তো আছে। এই সবটা মিলিয়ে হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এবং এটা না মানে আমাদের জীবন থেকে আলাদা করা যায় না একেবারে, কারণ আমরা নিজেরাও শিশু ছিলাম, এবং আমাদের যাদের সন্তান আছে তাদের সন্তানের বেড়ে ওঠাটাও এত ইম্পর্টেন্ট। আর এই ফার্স্ট ফিউ ইয়ার্স খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে যারা এই সেক্টরে কাজ করে সবাই এটা জানে, এবং এটা একটা খুব কমন পিচ যে একটা শিশুর প্রথম 5 বছর বয়সের মধ্যে তার ব্রেনের, একটা মানুষের পূর্ণাঙ্গ মানুষের যে ব্রেন স্ট্রাকচার, তার 95% প্রথম 5 বছরেই গঠন হয়। তো মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ নিউরন কানেকশনস। তো ওই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ সময়, যে একটা শিশু কোন ধরনের পরিবেশে বড় হচ্ছে, কোন ধরনের এনভায়রনমেন্টে কি দেখে বড় হচ্ছে, কাদের সাথে কীরকম এনভায়রনমেন্টে কিসের সাথে ইন্টারাকশন করে বড় হচ্ছে, সেটাই নির্ধারণ করে কিন্তু পুরো মানসিক গঠন বা ব্রেনের স্ট্রাকচারটা, এবং সেই ব্রেনের স্ট্রাকচার নির্ধারণ করে ওর সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড আদার ডেভেলপমেন্ট কীরকম হবে। তো এই পরিসরটা নিয়েই আমি কাজ করি। ফ্যাসিনেটিং। তুমি কি এটা যখন তোমার মেয়ে হলো, আর এই লার্নিংটা কি ওভাবে অ্যাপ্লাই করে ওভাবে করে ফলো, ডিড ইট হেল্প ইউ রেজিং ইউর ডটার? আমি বলবো যে অ্যাবসলিউটলি ইট ডিড হেল্প মি, কারণ আমাদের কি হয়, আমাদের কেউ কিন্তু বাবা মা হওয়ার জন্য আমাদের প্রিপেয়ার করে না। আমরা যখন পেরেন্টস হই সেটার জন্য আমাদেরকে আগে থেকে কেউ প্রিপেয়ার করে না। প্রথম বাচ্চাটা হওয়ার পরে, হাতে নেওয়ার পর থেকে একটু আচ্ছা ঠিক আছে, কি করে খাওয়াবো, কি করে গোসল, কিভাবে কথা বলবো, কি আস্তে আস্তে আমরা উইল লার্ন বাই ডুইং।
কিন্তু যেহেতু আমার মেয়ের যখন 1 বছর বয়স, 1 বা 1.5 বছর বয়স, তখন আই স্টার্টেড মাই মাস্টার্স আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে। তো তখন আমি যা যা শিখেছি, আমার মনে হয় যে আমি জানি না, দুটোই দুটোকে হেল্প করেছে। মানে আমার মেয়ের বড় হওয়া দেখতে দেখতে আমি পড়াশোনাটার সাথে কানেক্ট করতে পেরেছি, সেজন্য Wow, আমার হ্যাঁ। পড়াশোনাটা ভালো হয়েছে। আবার পড়াশোনাতে যা শিখছি সেটা আমি বাড়িতে গিয়ে আমার মেয়েকে দেখে দেখে আমার মনে হয় কিছু জিনিস হয়তো আমি অ্যাপ্লাই করতে পেরেছি। এটা বলা খুব ডিফিকাল্ট যে আমি সব একদম মানে আইডিয়ালি অ্যাপ্লাই করতে পেরেছি, সেটা হয়তো সম্ভব হয় না। তবে ওইটাই মানে খুব কমপ্লিমেন্ট করেছে দুইটা, তাই আমার না? প্র্যাকটিক্যাল বাচ্চা বড় করা আর আমার পড়াশোনা, দুইটাকে কমপ্লিমেন্ট করেছে। একটা জিনিস কি বুঝছো, যে আমরাও কিন্তু যারা এগুলো নিয়ে পড়াশোনা করি নাই, বা যখন আমাদের মা হই, আমরা কিন্তু মানে অনেক অনেক আমরা তো কিছুই জানি না। আমরা খালি জানি ওকে টাইম মতো ঘুম পাড়াতে হবে, গোসল করাতে হবে, এই বয়স থেকে লিকুইড খাওয়াতে হবে, এই বয়স থেকে খিচুড়ি খাওয়াতে হবে। এর খুব একটা বেশি বাইরে কিন্তু নলেজ যা আমাদের মারা, নানিরা, দাদিরা হ্যাঁ। দেয় ততটুকুই। হ্যাঁ, তো তোমার এই পুরো স্টাডি থেকে দেন নিজের মানে তোমার তো টাইমিংটাও সুন্দর ছিল, রাইট? ইউ কুড লার্ন অ্যান্ড দেন অলসো লার্ন প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এরকম কি কিছু আছে যেটা 2-3টা পয়েন্ট যেটা আমার আসলে নিউ মমসদেরকে বললে ওরা ডাইরেক্ট তোমার থেকে শুনে এক্সপিরিয়েন্স এন্ড পড়াশোনা থেকে উইল হেল্প দেম, যেটা তোমার মনে হয় জানা দরকার সবার? খুব বেসিক কিছু আমার আমার মনে হয়, আমরা মনে করি যে ছোট বাচ্চারা একদম হয়তো 2 বছর, 1 বছর, 3 বছর, যে ওরা কিছুই মনে হয় বুঝে না। ওরা মনে হয় ওদেরকে কিছু একটা দিয়ে, যেটা এখন ডিভাইস আসার কারণে যেটা হয়েছে, একটা মোবাইল দিয়ে, একটা ট্যাব দিয়ে বসিয়ে রাখি, যে আচ্ছা ঠিক আছে, ওরা এত কিছু পৃথিবীর বুঝে না, কিছু একটা নিয়ে চোখের সামনে নড়বে, ওটা নিয়ে ব্যস্ত থাকবে। বিষয়টা কিন্তু সেরকম না, কারণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ও খুব ছোট ছোট জিনিসের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু শিখছে। ও যখন মায়ের আঙুলটা ধরে, তখন যে আঙুলের টেক্সচার, হ্যাঁ। সেটা ওটা ওর একটা শিখার প্রথম অনুভূতি, না একটা শিখার বিষয়। ও যখন আঙুলটা মুখে নেয়, এটা টেস্টটা কেমন, সেটাও একটা শেখার বিষয়। তো ও কিন্তু খুব জন্মের পর থেকেই একটা শিশু শিখতে শুরু করে। তো আমরা তখন শিশুর সাথে যত বেশি ইন্টারঅ্যাক্ট করব, ও তত বেশি শিখতে পারবে। এবার ওকে যদি আমি শুধু একটা জায়গায় একটা ডিভাইসের মধ্যে বন্ধ করে দিই, রাইট। তাহলে ও ওখানেই, এবং ওটা কি হয়, ডিভাইস তো ডিভাইস, তো জড় পদার্থ, ও তো আর ইন্টারাক্ট করতে পারছে না। যার কারণে পরবর্তীতে অনেক ধরনের, আমরা দেখি যে অনেকেরই অনেক ধরনের প্রবলেমস দেখা যায়, ডিলেড স্পিচ, ডিলেড, আর অনেক ধরনের ইস্যুস দেখা দেয়। কিন্তু এই ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে বাচ্চা ভাষার বিকাশ যেটা, সেটা কিন্তু ছোট থেকে, জন্মের পর থেকে আমরা যে মা বাবা বা আশেপাশের মানুষ যে বাচ্চার সাথে ইন্টারাক্ট করছে, ওখান থেকে একটু করে 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 হ্যাঁ। কিন্তু ওর ভাষার বিকাশটা হয়। বাবা মা বা আশেপাশের মানুষ, একটা শিশুর আশেপাশের মানুষ কিন্তু ওর রোল মডেল। বাচ্চারা কিন্তু দেখে শেখে বেশি, স্পেশালি ওই বয়সটাতে না? হ্যাঁ ওই বয়সটাতে তো কথা বলতে পারে না ইনিশিয়ালি। সো অনেক ইন্টারাক্ট হয়তো মুখে বলে প্রকাশ করতে পারছে না, কিন্তু ও বিভিন্নভাবে প্রকাশ করে। আর বেশিরভাগ সময়টাই ও দেখে শেখে। তো ওই সময় আমরা কি করছি, আমাদের ব্যবহার কেমন অন্য মানুষের প্রতি, আমাদের আচার আচরণ কেমন, আমাদের গলার আওয়াজ কেমন, এই পুরো জিনিসটা শিশু কিন্তু অবজার্ভ করে। এবং ওরা সবচেয়ে ভালো, যেহেতু ওরা কথা বলতে পারে না, ওদের অন্য অনুভূতিগুলো তখন প্রচন্ড সজাগ থাকে। আচ্ছা। তো ওরা তখন অনেক অবজারভেন্ট হয়, অনেক কিছু দেখে, শোনে, বোঝার চেষ্টা করে, ফিল করতে পারে। তো আমরা হয়তো অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ইগনোর করি, আমরা জানি না বলে। ইগনোর বলতে আমরা আসলে আমাদের উই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, আমরা জানি না বলে, হ্যাঁ। এটা হয়তো পারপাসফুলিও করি না। আচ্ছা ঠিক আছে, ছোট, ওকে একটা কিছু দিয়ে একটা বসায় রাখলাম, বা একটা কাজের লোকের সাথে ওকে মনে করি বসিয়ে বড় দিলাম, হতে বা আমরা শিখে গেছি, ওরা অটোমেটিক শিখে যাবে, বুঝে যাবে, আলাদা করে কোনো একটা দিকে ফোকাস করার কিছু নাই। হ্যাঁ, কিন্তু ওই সময়টা যে ওর যে র্যাপিড ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট জিনিস, ওর সাথে একটা খেলা বা ওর সাথে একটা গান গাওয়া, ওর সাথে একটু গল্প করা, সেই জিনিসগুলোও কিন্তু ওর এমন এমন নিউরন কানেকশনস তৈরি হচ্ছে মাথায়, যেটা লং টার্মে ওকে হেল্প করবে যখন ও পূর্ণাঙ্গ, মানে যখন অ্যাডাল্ট হবে, right. অ্যাডোলেসেন্ট টু অ্যাডাল্টহুডে যাবে। আচ্ছা, so আমরা আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম। আচ্ছা,
আর একটা পার্ট যদি একটু আমাদেরকে বলো, যে তোমার এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, যে আফ্রিকান এশিয়ার সাথে যে কাজ করাটা, ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে, অ্যান্ড অলসো এখনই বলে যে তোমার মেয়েও তোমার সাথে অনেক ট্রাভেল করলো। সো হাউ দ্য হোল এক্সপিরিয়েন্স, এটার ইন্টারেস্টিং ব্যাপারটা কি? আচ্ছা, আমি ব্র্যাক ইন্টারন্যাশনালে কাজ করি, যেটা হচ্ছে ব্র্যাকের ইন্টারন্যাশনাল পোর্টফোলিও। তো আমার প্রজেক্টগুলো, যে আমি যে বাচ্চাদের নিয়ে কাজ করি, আমার প্রজেক্টগুলো হচ্ছে সব মোস্টলি আফ্রিকাতে, এশিয়াতেও দুটো কান্ট্রিতে। তো আমাকে অলমোস্ট এভরি মান্থ, না হলে এভরি অল্টারনেট মান্থ আমাকে ট্রাভেল করতে হয়, যাওয়া আসার উপর থাকতে হয়। মানে 2 সপ্তাহ ঢাকায় থাকি, আবার 2 সপ্তাহ ওখানে থাকি, আবার আসলাম, কিছুদিন থাকলাম, আবার গেলাম। সো এভরি মান্থ না হলে এভরি অল্টারনেট মান্থ ট্রাভেল করতে হয়। এবং ওখানে ওই তো 10 দিন 14 দিন ডিপেন্ড করে আমার কাজের উপরে। তো ছোট আয়রা যখন ছোট ছিল, আমাকে এত ট্রাভেল করতে হয়, তো ওর সাথে ওকেও তো সময় দিতে হবে, শি অলসো নিডস মি। তো যেটা আমি করতে শুরু করলাম সেটা হচ্ছে ওকে নিয়ে ট্রাভেল করতে শুরু। ও আই থিঙ্ক শি ওয়াজ 2.5 year old or 3 year old, ওই সময় থেকেই আমার সাথে সে ট্রাভেল করে। জাস্ট তুমি আরও? জাস্ট আমি আরও, আমি যাই ওখানে, আমার দেখা যায় যে ফিল্ড ভিজিট আছে ওখানে। তো আমরা তো গ্রামেই কাজ করি, সুবিধা বঞ্চিত মানুষদের সাথে কাজ কাজ করি। তো ওখানে গ্রামে গঞ্জে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ফিল্ডে যাচ্ছে। ওখানে তো আমি বাচ্চাদের সাথেই কাজ করি, যখন ওই সেন্টারগুলোতে যাই ও ওখানে খেলছে ওদের সাথে, বা আমি হয়তো গভর্নমেন্টের কোনো মিটিংয়ে আছি, ও হয়তো পাশে চেয়ারে বসে ছবি আঁকছে বা ঘুমিয়ে গেছে কিছু একটা। তো এটা মোটামুটি ও 5 বছর বয়স পর্যন্ত এটা উই ডিড ফ্রিকোয়েন্টলি। আচ্ছা। সেটাতে আমি যেটা দেখলাম যে ছোট বাচ্চাদের কি হয় যে ও আমার সাথে আফ্রিকাতে অনেক দেশে গেছে, ইউগান্ডাতে, তানজানিয়াতে গেছে, আম, হয়তো অনেক কনফারেন্সে গেছে আমার সাথে, চায়নাতে গেছে, যে ও যে কোনো দেশের বাচ্চাদের সাথে গিয়ে মিশে যেতে পারে। মানে ডাজন্ট ম্যাটার কোন ভাষায় কথা বলছে ওই ওই বাচ্চারা, ছোট বাচ্চারা সব জায়গায় গিয়ে কানেক্ট করতে পারে। তো আই গেস হ্যাঁ, দ্যাট হ্যাজ মেড হার আ বিট সোশ্যাল। ও মানুষের সাথে And অনেক মিশতে অ্যাডাপ্টেবল পারে। হয়েছে, তাহলে বড় হ্যাঁ, হলেও কিন্তু যে কোনো সিচুয়েশনেও, লাইফের আপস এন্ড ডাউনসে কিন্তু এটা হেল্প করবে ওকে অ্যাডজাস্ট করতে। হ্যাঁ, ও এখন আস্তে আস্তে বড় হতে হতে একটু ইন্ট্রোভার্টেড হয়ে গেছে, কিন্তু মানে বেশ অ্যাডাপটিভ। যে কোনো জায়গায়, আমরা মাঝখানে ইন্ডিয়াতে ছিলাম, আবার বাংলাদেশে উম, এখন আছি, অনেক প্রচুর ট্রাভেল করি আমরা একসাথে। তো সব জায়গায় আমি ওকে নিয়ে আমার কখনো কোনো, এখন এটা আমার মনে হয় যে এটা অনেকেই করতে ভয় পায় মায়েরা, বাচ্চা নিয়ে ট্রাভেল বা এত এত দূরে যাওয়া বা এত মানে কাজ করা। কিন্তু যখন অপশন না থাকে তখন করতেই হয়। আর করতে গিয়ে আমি যেটা বুঝলাম যে এটা করাটা সম্ভব। মানে তুমি বাচ্চাকে যেভাবে, যেখানে যে জায়গায় রাখবা, যেভাবে অ্যাডাপ্ট করাতে চাইবা, ও ওভাবে অ্যাডাপ্ট করে নিবে, যদি এটা ছোটবেলা থেকে হয়। যেটা করলে এটা কিন্তু অনেক ব্রেভ, কারণ আমরা নর্মাল হলিডেজেও যদি যাই, নর্মাল সিঙ্গাপুর, ব্যাংকক উইথ ফ্যামিলি, তাও একটা বাচ্চা নিয়ে কিন্তু দুই মা বাবা একসাথে আমরা একদম ইয়ের মধ্যে পড়ে যাই, ও খাবে কখনো ঘুমাবে। তো একা কাজের মাঝখানে আফ্রিকাস এরকম আনইউজুয়াল কান্ট্রিজ যেগুলো হলিডে স্পেশাল টিপিক্যাল ভেকেশন না, ওখানে একা নিয়ে গিয়ে 1 থেকে 5 বছর বাচ্চাকে ম্যানেজ করে আসা, কিন্তু এটাতে মানে তোমার মানে স্কিল অনেক, মানে মাশাআল্লাহ, ইউ মাস্ট বি ভেরি অর্গানাইজ এন্ড কাম, যে তুমি এটা ডিল করতে পারছো। এটা কিন্তু আমি জানতাম না। আমার মনে হয় যে উই হেল্প ইচ আদার, কারণ ওকেও আমি কখনো এরকম করিনি যে এই জিনিস ছাড়াও খাবে না বা এই জায়গা ছাড়াও ঘুমাবে না। আমি যখন ফিল্ড ভিজিটে যাচ্ছি, হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গাড়িতে বা 4-5 ঘন্টা গাড়িতে ট্রাভেল করছি, ও হয়তো ওখানে গাড়িতে আমার সাথে ঘুমিয়ে পড়লো, উঠে ওখানে আমি হয়তো কিছু একটা প্যাক করে নিয়েছি, যাই আছে ওখানে হোটেলে, হোয়াট এভার ইজ অ্যাভেলেবল, বা রাস্তায় যেটাই অ্যাভেলেবল সেটাই আমি ওখানে খাইয়ে দিচ্ছি। তো আমিও ওইভাবে ওকে মানুষ করতে চাইনি যে একটা সার্টেন এনভায়রনমেন্টে, যে এর বাইরে গেলে ওকে হ্যান্ডেল করা যাবে না। না, এটা ওকে লাইফ লং হেল্প করবে প্র্যাকটিসটা। আচ্ছা, গোয়িং ব্যাক টু আয়রা, হ্যাঁ। ইফ ইউ আর কমফোর্টেবল শেয়ারিং, সো বাচ্চারা মোস্টলি মায়ের সাথেই থাকে, ইফ মা বাবা যদি একসাথে না থাকে, এরকম এটা সিচুয়েশনে? ডিপেন্ড করে যে কাস্টাডি কার সাথে থাকে, কে কাস্টাডি পায়। ইন দ্য কেস যে বাবা মা আলাদা থাকে এরকম সিচুয়েশনে, সেটা তো বাচ্চা। আয়রা কাস্টাডি তোমার কাছে? হ্যাঁ। সো তাহলে তো ধরো 1-1.5 বছর বয়স থেকে ও 80%-90% তোমাকে, তোমার সাথেই বড় হওয়া, হ্যাঁ। সো এই যে সিঙ্গেল হ্যান্ডেডলি ওকে মানুষ করা, এখনো প্রিটিন, ভেরি ক্রুশাল এজ, মানে ও তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ইয়োর জার্নি অ্যালোন অ্যাজ আ মাদার, এটা কেমন ছিল? ওয়াজ ইট ডিফিকাল্ট? ডিফিকাল্ট তো ছিলই, কখন ডিফিকাল্ট ছিল এন্ড হাউ ইউ ডেল্ট উইথ ইট? প্রচন্ড ডিফিকাল্ট ছিল। কখনো, প্রথমত আমি বলবো যে মাদারহুডের জার্নিটাই তো খুব সহজ না, সেটা ডিফিকাল্ট। একটা বাচ্চা হোক আর দুটো বাচ্চা হোক,
মাদারহুড ইজ, যেটা বললাম যে আমাদেরকে তো আগে মা হওয়ার জন্য কেউ প্রিপেয়ার করে না, আমরা করতে করতে শিখি। আমরা তারপর মা বাচ্চা। হওয়ার বাচ্চা হওয়ার পরে আমরাও মা হই, আমাদেরও একটা নতুন জন্ম হয়। তো অবভিয়াসলি এই জার্নিটা তো অনেক স্মুথ না, ভেরি ডিফিকাল্ট, অনেক কিছু অ্যাডাপ্ট করতে হয়। আম, তুমি জানো যে ঘুম হয় না প্রথম দিকে। তারপরে আমার সব সময় একটা ফুল টাইম চাকরি। আমি থ্যাঙ্কফুলি, আমি ব্লেসড যে আমি যেখানে কাজ করি সেখানে ডে কেয়ার আছে। আমার মেয়ে 5 মাস বয়স থেকে ডে কেয়ারে যায়। তো একটা ব্রেস্ট ফিডিং বাচ্চা, তাকে নিয়ে কাজ ব্যালেন্স করা, সেই সাথে যখন একটা এরকম ধরনের ঘটনা হয় জীবনে যে ইটস আ মেজর লাইফ, কি বলবো, ইভেন্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি হার্ডল Incident, হ্যাঁ। হ্যাঁ, ইনসিডেন্ট অর ইভেন্ট, যেখানে এরকম একটা ডিসিশন নিতে হচ্ছে যে আমি আমার পার্টনার একসাথে থাকবো না, এবং মানে বাচ্চার কাস্টাডি আমার হলেও বাচ্চার বড় হওয়াতে বাবা মায়ের রোল থাকে। সেটা তো অনেক কমপ্লিকেটেড একটা জার্নি, এবং সেটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। তো এখন পর্যন্ত তো আমার মনে হয় যে আই ডোন্ট থিঙ্ক আমার মেয়ে, একে তো হচ্ছে আমি আমি আমার বাবা মা আমার সাথে থাকে, আমার ভাই বোন আছে। আচ্ছা। তো শি হ্যাজ গ্রোন আপ ইন আ জয়েন্ট ফ্যামিলি কাইন্ড অফ এনভায়রনমেন্ট। আর ওর বাবার সাথে ওর খুব ভালো সম্পর্ক, সব সময় ও যায় একসঙ্গে, ওরা বেড়াতে যাচ্ছে বা বাইরে যাচ্ছে বা ও মাঝে মাঝে থাকতে যায়। তো সেটাও ইটস নট দ্যাট শুধুই আমার ইনভলভমেন্ট ওর আপব্রিঙ্গিং এ, ওর বাবাও ইকুয়ালি ইনভলভড, একদম ইকুয়ালি না হলেও অনেকটাই ইনভলভড। সেই দিক থেকে ও হয়তো ওটাও মিস করেনি যে যে বাবার ভালোবাসা পাচ্ছে না, সেরকম না আর কি। আমরা একই সঙ্গে উই হ্যাভ কনসিয়াসলি ডিসাইডেড টু কো প্যারেন্ট, তো আমরা এখন পর্যন্ত কো প্যারেন্টিং করে যাচ্ছি। সবচেয়ে ডিফিকাল্ট কোন টাইমটা ছিল আয়রার সাথে তোমার? ফার্স্ট 1 থেকে 5 বছর, মানে কোনটা তোমার মনে হয়েছে যে হ্যাঁ, বিইং অ্যালোন অ্যাজ আ মাদার তোমার সবচেয়ে কষ্ট হয়েছে কখন ওর সাথে? অ্যাজ আ সিঙ্গল মাদার হ্যাঁ, মানে ডিফিকাল্ট হচ্ছে যে প্রথমত যখন when that event happened in my life, I got separated, তখন আয়রার বয়স এক বছর 1.5 বছর, মানে ও খুব ছোট ছিল। তো সেটা একটা মানে একে তো হচ্ছে রিলেশনশিপ, অ্যান্ড দেন আমরা পাবলিক ফিগার, সোসাইটি, ফ্যামিলি, সবার ইনভলভমেন্ট এবং সব কিছু কীভাবে হ্যান্ডেল করবো। আরেকটা হচ্ছে যে আমি এখন থেকে একা এই বাচ্চাটাকে মানুষ করতে হবে। হাউ এম আই গোয়িং টু ডু ইট মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি? সেটা একটা খুব খুব ডিফিকাল্ট সময় ছিল। আহা, তখন সব থেকে বেশি কে ছিল কাছে ফ্যামিলি থেকে? মা? আমার বাবা মা দুজনই আমার সবসময়, সো মাই প্যারেন্টস হ্যাভ অলওয়েজ বিন মাই বেস্ট ফ্রেন্ডস। মানে আমি মানে ছোটবেলায় প্রথম কাউকে ভালো লেগেছে সেটাও আমার বাবা মা জানে, আমার কারোর সাথে সম্পর্ক হয়েছে সেটাও সবসময় আমার বাবা মা জানে, আমি যাই ডিসিশন জীবনে নেই আমার বাবা মা এভরিথিং জানে। তো আমার বাবা মা দে হ্যাভ বিন মাই পিলার্স। ওরা না থাকলে আমার একা একা বাচ্চা মানুষ করা এবং সেই সাথে এতগুলো কাজ ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হতো। কারণ আই থিঙ্ক সেটা মায়েদেরই একটা মানে প্যারেন্টদেরই একটা সোশ্যাল সাপোর্ট সিস্টেম লাগে, সেখানে সিঙ্গেল মাদারের তো আরো বেশি লাগে। তো এটা পরিবারের যদি সাপোর্ট থাকে এর থেকে আর মানে ভালো কিছু হতে পারে না। আচ্ছা, তো স্পিকিং অ্যাবাউট দ্য ইভেন্ট, আম শিওর এখনো সবার মনে আছে যে এরকম অনেকই হয় সেলিব্রিটিদের হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যায়, এটা খুবই কমন একটা জিনিস, হতেই পারে, রিয়েল লাইফেও তো কমনই। বাট তোমাদেরটা কিন্তু ছিল ওয়াজ আ ভেরি বিগ ডিল, ভেরি বিগ ডিল, ন্যাশনাল ইস্যুর মতন ছিল। মনে করেন পুরো ফেসবুক ফ্লাডেড, সব অনেক ইয়াং কাপলরা মানে ওরা মনে ফিল করছে যে ইউ ও দেম অ্যান আনসার, যে কেন তোমরা একসাথে নাই, কারণ ওরা অ্যাকচুয়ালি ফ্যান্টাসাইজ করতো যে উই উইল বি লাইক দেম, ইউ ওয়ার লাইক অ্যান এক্সাম্পল। তো ওইটা এক তো পার্সোনাল লাইফে ইটস এ ভেরি বিগ ট্রমা, এটা একটা ঝড়। অ্যান্ড দেন আবার মিডিয়াতে, অফকোর্স ইউ ডোন্ট নো এনি এক্সপ্লেনেশন টু এনিওয়ান, টু দ্য পার্সোনাল লাইফ। বাট তারপরে উইথ ইউর পারমিশন, উই যে ফার্স্টে 2 বছর তো সেপারেটেড ছিলে, দেন দ্য হোল অফিসিয়াল ডিভোর্স থিং হ্যাপেন্ড. If you're comfortable talking about it, you know how you took the decision, but a card decision ছিল, and how you dealt with it. তুমি তোমার মতন করে যতটুকু চাও সবাইকে বলতে, কারণ ওয়ান্স অ্যান্ড ফর অল যদি তোমার কাছ থেকে একটা কিছু শুনে সবাই, they'll be able to relate to the whole thing also. মানুষের লাইফে তো হয়।
না একটা ইট ইজ ট্রু দ্যাট, হ্যাঁ এটা একটা আমার শুধু যে আমার পার্সোনাল লাইফের ইভেন্ট ছিল তা না, ইট হ্যাজ বিকাম লাইক আ ন্যাশনাল, ইট বিকেম লাইক আ ন্যাশনাল ইভেন্ট। এখন বসে আমার হাসি পায়, কিন্তু তখন ইট ওয়াজ তো যাই হোক, জাস্ট একটু বলে রাখি, আমার যতদূর আমার মনে পড়ে তোমাদের পর এখন পর্যন্ত ওরকম আর কারোটা নিয়ে এত বিগ ডিল হয় নাই, বুঝছো? জাস্ট তুমি এখন আমাকে বলো তোমার না, সাইডটা। এটা মেবি বিকজ ওই সময়ে আম, আমরা যখন মানে when I was I got married when I was 23, এত ছোট ছিলাম তখন সোশ্যাল মিডিয়া টিডিয়া ছিল না, তখন মানুষ আমাদেরকে দেখতো শুধু টেলিভিশনের পর্দায়, এবং টেলিভিশনের পর্দার থেকে বাইরে থেকে যে দেখাটা সেটা তাতে আসলে আমাদের লাইফের জার্নিটার সাথে তো নোবডি ইজ ইনভলভ, রাইট? বাইরে থেকেই দেখছে, বাইরে থেকে সবকিছু অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, দুটো মানুষকে একসাথে দেখতে ভালো লাগছে, ওদের একটা বাচ্চা হয়েছে, মানে বাইরে থেকে মানুষ এই পুরো জিনিসটা নিয়ে ভেবেছে। পুরো একটা অ্যাড, যে ওইটাকে এন্টার লাইফ ভাবছিল সবাই, তোমাদের যেটা অ্যাড ছিল ওইটাই হ্যাঁ, সবাই। কিন্তু মানুষ বাস্তবে মানুষের জীবনটা তো এরকম না, মানুষের জীবনে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে, এবং এটাই রিয়েলিটি। অন্য 8-10টা সাধারণ মানুষের মতো আমাদেরও জীবন। তো সেই জায়গায় থেকে মনে হয় একটু পার্সোনালি মানুষ বেশি নিয়ে নিয়েছিল। আর সোশ্যাল মিডিয়ার তো তখন, এটা কত সালের কথা, ওই সময় যে সোশ্যাল মিডিয়া ইজ, অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে এনগেজ, অনেক মানুষের ফেসবুক, তখন সোশ্যাল মিডিয়া ইজ আপকামিং, রাইট? সেই জন্য আমার ধারণা যে অত বেশি একটা মানে পাবলিক ইভেন্ট হয়ে গেছিল বিষয়টা, অ্যান্ড নোবডি এক্সপেক্টেড ইট। এটাও আরেকটা কথা যে অনেক সময় অনেক শুনতে থাকে, যে আগের থেকেই শুনতে থাকে যে আচ্ছা এটা নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে বা কিছু, আমাদের এরকম কিছুই ছিল না, বিকজ আমরা খুবই প্রাইভেট মানুষ। তো আমাদের পার্সোনাল কথা আমরা অত বেশি কখনো কোথাও শেয়ার করিনি, তো এটা একটা শখ ছিল হয়তো সবার কাছে, সেই জন্য ইট বিকেম দ্যাট বিগ অফ অ্যান ইভেন্ট। বাট আস্তে আস্তে মানুষের এগুলো এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে 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 দেয়, মানুষ এখন ঠিক আছে, এখন এটা মেনে নিয়েছে, এখন আর এটাকে স্বপ্নের পর্যায়ে হয়তো নিয়ে যাচ্ছে না। তবে এটা ঠিক ফর পাবলিক ফিগার্স ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ মানুষ বাইরে থেকে দেখে, পর্দায় দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে, অল্প অল্প কিছু ক্লিকবেট নিউজ পড়ে মানুষ সম্পর্কে একটা ধারণা করে নেয়, এবং সেই ধারণার বেসিসে এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবার অ্যাক্সেস আছে, সেই ধারণার বেসিসে বাজে মন্তব্য, মানুষকে ছোট করা, হীন করা, সেই জিনিসগুলো এখন করতে পারে মানুষ, উইচ ইজ ভেরি স্যাড। কারণ তোমাকে যদি ভালো না লাগে, আমার কিন্তু কোনো অধিকার নেই তোমাকে একটা গালি দেওয়ার। ইউ ডোন্ট ডিজার্ভ ইট, অ্যান্ড আই ডোন্ট নো ইউ পার্সোনালি, রাইট? তো কারোর সাথে মতবিরোধ হলে বা কারো সম্পর্কে আমি বাইরে থেকে একটা জিনিস জেনে তাকে আমি খুব বাজে মন্তব্য করছি, সেটা মানুষ হিসাবে আমি মনে করি যে এটা করার অধিকার কারণ নেই, এবং মানুষ হিসেবে এটা করা উচিত না। অফকোর্স। সো বিয়ে যেরকম বললো অল্প বয়সে হয়, তোমার ডিভোর্সটাও মনে হয় অল্প বয়সেই হয়, তখন তো ইয়াংই ছিল, এখন একটু হ্যাঁ, বেশ মানে আগের অনেক কথা, আগের ইউ আর কথা, ভেরি হ্যাঁ। ইয়াং, তার মধ্যে আবার 1 বছরের I was young and I was a young mother. ইয়াং মাদার, রাইট? হ্যাঁ। তো হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট টু অ্যাকসেপ্ট দ্য হোল থিং? কারণ কেউ তার, আমরা বিয়ে করি না এই ভেবে যে এটা একদিন থাকবে না, আমরা মেয়েরা তো পুরো ওভার থিঙ্ক করেছি যে উই অলওয়েজ ওয়ান্ট দিস টু বি ফর লাইফ। সো কেমন ছিল ট্রমাটা, মানে ডিল করলা কিভাবে? ডিল করলাম, অবভিয়াসলি এটা ডিফিকাল্ট ছিল, যে কোনো সেটা দুটো পার্টনারের হতে পারে বা বন্ধুদের হতে পারে, যে কোনো সেপারেশন, যে কোনো বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। সে শুরুতে অ্যান্ড স্পেশালি মানে আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড আই ওয়াজ এ ইয়াং মাদার, মানে আমি যে একটা ভালো মন্দ বিচার করব বা আমার কোনো একটা সিদ্ধান্তে আসবো, ডিসিশন নিব, সেটা শক্তি আমার ছিল না, কারণ আমার একটা 1 বছরের বাচ্চা। তো আই ওয়াজ নট ইন আ মেন্টাল কন্ডিশন যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের। আর প্লাস আমি 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম, হঠাৎ করে জীবনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্যাট এনভায়রনমেন্ট। কারণ আমি তো একটা বাড়িতে অলমোস্ট বড়ই হয়েছি,
সেখানে ওটাকেই আমার ভবিষ্যৎ মনে তুমি করেছি। তোমার ইনলসদের সাথে একসাথেই থাকতে, হ্যাঁ, রাইট? আই ইউজ টু লিভ উইথ দ্যাট মাই ওয়াজ ইওর ফ্যামিলি তখন? হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই ফ্যামিলি। তো তারপরে হঠাৎ করে যখন এটা এটা একে তো একটা ছোট বাচ্চা আছে, তারপরে আবার ইটস মানে হঠাৎ করে আই অ্যাম নট দেয়ার, মানে আমি জানি যে এইটা আমার ভবিষ্যৎ আর না। আমি তখন চাকরি করি অবভিয়াসলি, মিডিয়াতে তো টুকটাক নাটক টাটক যেরকম করি বছরে একটা দুটো, বাট আই নেভার হ্যাড মানে থাকে না মানুষের একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও থাকে যে আমি কিভাবে আমার জীবনটাকে, মানে আমার নিজের একটা গাড়িও ছিল না, কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে অফিসে, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে করে ঘোরার। তো হঠাৎ করে এটা কিভাবে হবে? অ্যান্ড আবার যেটা হয় মেয়েদের আসলে নিজেদের একটা নিজের জায়গা থাকে না, মানে শ্বশুর বাড়ি তারপরে বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে আফটার অল দিস ইয়ার্স, অ্যান্ড আই গিভ মাই সেলফ ক্রেডিট ফর দ্যাট। কারণ আই ওয়ার্ক সো হার্ড, অ্যান্ড ফর অল দ্য ইয়াং উইমেন অ্যান্ড ইয়াং পিপল আই উড সে যে মেয়েদের জন্য সবার আগে যেটা দরকার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ছাড়া জীবনের অন্য সব ডিসিশন নেওয়া ডিফিকাল্ট হয়। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকলে যেটা হয় যে এখন হয়তো মেয়েরা অনেক বেশি নিজেদের সিদ্ধান্ত নিতে পারছে, কারণ মেয়েরা অনেক বেশি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বা সেইভাবে বড় হচ্ছে। আমাকে ছোটবেলা থেকে আমার মা বলেছে যে যাই করো নিজের পায়ে দাঁড়াবে, যার কারণে বিয়ের পরেও আই কন্টিনিউড মাই এডুকেশন, আমি চাকরি করেছি, সবকিছু করেছি, কিন্তু অতটা ফাইন্যান্সিয়ালি তখনও ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না, বা অত টাকা তখনও বেতন পেতাম না যে আমি নিজের জীবনটা একা একা ভাবতে পারবো, আবার একটা বাচ্চাও মানুষ করব। সেটার জন্য সময় লেগেছে, মানে আই গট সেপারেটেড ইন 2015, আচ্ছা। বাট তারপরে আরো 2 বছর আই ওয়েটেড ফর ইট। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে, না না এটা আমি মেন্টালি মেনেই নিতে পারছি না। 2017-এ এসে ফাইনালি আই কুড ডিসাইড যে আচ্ছা মেবি দিস ইজ নট ওয়ার্কিং, কারণ আই ওয়াজ নট ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড আই অলরেডি হ্যাড আ চাইল্ড, আই ওয়াজ লিভিং উইথ মাই প্যারেন্টস। তো এটাই আর কি, এটাই মেইন ডিফিকাল্টি, এটাই ছিল। অ্যান্ড আমার মনে আছে যে তারপরে আই স্টার্টেড প্ল্যানিং ফর মাই সেভিংস। আচ্ছা এখন থেকে কাজ করতে আমি আমার কাজ অনেক বাড়িয়ে দিয়েছি, তখন আমি মিডিয়াতে আর একটু বেশি কাজ করতে শুরু করেছি, সেই সাথে চাকরি করছি। আই স্টার্টেড প্ল্যানিং ফর মাই সেভিংস। তারপরে আফটার অল দিস ইয়ার্স নাও আই ক্যান সে দ্যাট আচ্ছা ঠিক আছে আমি এখন একটা গাড়িতে করে যেতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, বা আমার একটা থাকার জায়গা আছে যেখানে আমার বাবা মাকে নিয়ে আমি থাকি। হ্যাঁ, সব তোমার নিজের অ্যাচিভ করা, আলহামদুলিল্লাহ। এখন তুমি বলতে পারবো মাশাআল্লাহ। তো আচ্ছা, না যে বললে যে 2 বছর তুমি মনে করছিলা যে এটা ঠিক হয়ে যেতে পারে, সো দ্যাট মিনস তখন দিস ইজন্ট মানে রাইট অ্যাওয়ে তোমার তাহলে ডিসিশন ছিল না, দিস ইজ হোয়াট ইউ রিয়েলি ওয়ান্টেড, দ্য সেপারেশন? দেখো অনেক সময় হয় কি যে দেখ রিলেশনশিপ কেন ভাঙলো, কারো বিয়ে কেন ভাঙলো, এটা খুবই বোকা বোকা প্রশ্ন এটা, কারণ কোনো একটা কারণে কখনো সম্পর্ক ভাঙে এটা না, একদিনেও একদিনেও হয় না। তবে ওই সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল না। আমার আমার বাচ্চা এত ছোট, 1 বছর বয়স, আই ওয়াজ ডিলিং উইথ দ্য নিউ মাদারহুড, উইথ দিস নিউ চেঞ্জ। সেই সাথে আমি যে একটা ডিসিশন নিব যে আমি থাকবো কি আমি থাকবো না, কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না, আমি ওই মেন্টাল জায়গাতেই ছিলাম না, ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। বাট এখন তার মানে যদি এটা হয় যে ডিসিশনটা আমার পার্টনার নিয়েছে, এইবার সবাই মিলে আমার পার্টনারের দিকে আঙ্গুল তুলে বলবে যে, বা তখন আমার যে পার্টনার ছিল যে হ্যাঁ ও কেন ও ছেড়ে দিয়েছে, ও ডিভোর্স দিয়েছে। কিন্তু আফটার অল দিস ইয়ার্স ওয়েন আই লুক ব্যাক, একটা মানুষের তো তার নিজের জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আছে, এবং তার তো সে মানে আমার যেমন 23 বছরের বিয়ে হয়েছে, ওরও 26 বছর বয়সে বিয়ে হয়েছে। তো সেই সময় থেকে তারপরে মানুষের ব্রেন অনেক চেঞ্জ হয়, মানুষ আরো অনেক পরিণত হয়, তার নিজের জীবনের অ্যাসপিরেশনস আলাদা হয়ে যায়, তার নিজের জীবনের জন্য সে অন্য কিছু চাইতেই পারে। তো হ্যাঁ মানে আমার ডিসিশন নেওয়ার মানসিক অবস্থা ছিলই না, বিকজ আই ওয়াজ ইন আ মেস ওই সময়। আমি যে মানে বাচ্চা পালছি, রাতে ঘুমাতে পারছি না, তার মধ্যে অফিস করছি, আর তার মধ্যে দিস মানে রিলেশনশিপে এত কিছু চলছে। তখন আমি যেটা করি,
আমার সবসময় আমার মাইন্ড ডাইভার্ট করার জন্য সবচেয়ে বেশি যেটা কাজে লাগে, আমি পড়াশোনা করতে খুব পছন্দ করি। আই স্টার্টেড মাই সেকেন্ড মাস্টার্স ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ব্র্যাক ইউনিভার্সিটিতে। তখন ওই সময়টাতে আয়রার তখন 1.5 বছর বয়স। আমার মাস্টার্স, তো আমি ওটাই করতাম, আমি অফিস করতাম, আমি আমার বাবা মার সাথে ছিলাম ওই সময়টাতে, আমি বাড়ি ফিরতাম, আমার বাচ্চার সবকিছু করতাম। অফিসে তো মানে বাচ্চা আমার ডে কেয়ারেই ছিল, আয়রা তো ডে কেয়ারে ছিল। সপ্তাহে 3 দিন ক্লাস করতাম, অ্যাসাইনমেন্ট করতাম, মানে আয়রাকে ঘুম পাড়াতাম, রাত 11টার পর পড়তে বসতাম, সো দ্যাট আমার ব্রেনে কোনো ব্রেন স্পেসই না থাকে, আমি যেন ভাবতেই না পারি। রাইট। কারণ তখন ওই সময় আমার জন্য ওটা দরকার ছিল। অ্যান্ড আই অলসো নিডেড দ্যাট টাইম, যে না এখন আমি এটা নিয়ে আর ভাবতে চাই না কোনো কিছু। তো আমি আমার ফুল ফোকাস তখন পড়াশোনা আর কাজে দিয়েছি। অ্যান্ড থ্যাঙ্কফুলি রেজাল্ট কিভাবে ভালো হয়েছে আমি জানি এখন না। আমি বুঝি তুমি এতই ফোকাস করে ইউ গট দ্য গোল্ড মেডেল। হ্যাঁ, এটা but- আল্লাহর থেকে ছিল গোল্ড মেডেল, নট জাস্ট প্রবাবলি পড়াশোনার জন্য, ফর দ্য ওয়ে ইউ ডেল্ট উইথ দ্য হোল সিচুয়েশন। মাশাআল্লাহ। আম, জানি না আমি সেটা, কিন্তু আমি ওইটাই মানে আমি তখন আমি দেখতামও না যে আমার রেজাল্ট কে আসছে বা সিজিপিএ কত, আমি জাস্ট ক্লাস করতাম, অ্যাসাইনমেন্ট করতাম, আমার যে আর আরো যত এক্সট্রা পড়াশোনা করতে পারি করতাম। আর আর বাচ্চা তো অনেক ছোট ছিল, সো হ্যাঁ। তারপর ওয়েন আই ফিনিশড মাই মাস্টার্স 2016-এ, আমি কনভোকেশনের আগের দিন জানতে পারি যে ও আচ্ছা আমি আই এম গেটিং আ গোল্ড মেডেল আর কি, কনভোকেশনের রিহার্সালের Deserved দিন। it, হ্যাঁ। হ্যাঁ, রিহার্সালের দিন যখন আমার নাম অ্যানাউন্স করে, আমি like, আমাকে ডাকছে তো তুমি বুঝো নাই না যে তুমি না। তারপর হ্যাঁ, তারপর কনভোকেশনে তখন আয়রা ওয়াজ 3.5 year old, আচ্ছা। and she walked up with me on the stage. We took the medal together. It was a beautiful experience. এই পুরো ইনসিডেন্টটা নিয়ে আমি জাস্ট এখন একটা জিনিস, সো তখন বুঝছি জিনিসটা, এটা প্রবলেম তোমার লাইফে বিগেস্ট ট্রমা ছিল, দ্য বিগেস্ট। হ্যাঁ, আমি বলবো যে মোস্ট না ট্রমা, তো বিগেস্ট ট্রমা কিনা জানি না, কিন্তু হ্যাঁ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম অফ মাই লাইফ। বাট অ্যাট দ্য সেম টাইম মানুষের জীবনের ডিফিকাল্ট সময়গুলো কিন্তু মানুষকে অনেক কিছু শেখায়। আই থিঙ্ক দ্যাট অলসো মেড মি হু আই অ্যাম টুডে। এখন কি মনে হয় এটা একটা ব্লেসিং ইন ডিসগাইজ ছিল যে তুমি নিজেকে জীবনের আরো সব- স্ট্রং করে? দেখো, জীবনের সব ইনসিডেন্ট, সব ইভেন্ট, ভালো খারাপ সবগুলোই কিন্তু আমাদের জন্য হ্যাপেন্স ফর আ রিজন, রাইট? হ্যাপেন্স ফর আ রিজন। সো আমি ব্লেসিং ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি শিখেছি ওখান থেকে, হয়তো কিছু কিছু জিনিস শিখেছি, দ্যাট হ্যাজ হেল্পড মি টু বিকাম আ বিট স্ট্রঙ্গার। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে লাস্ট কোয়েশ্চেন, এটা আমার নাও দ্যাট ইউ সেড যে তখন তো মাত্র বাচ্চা হলো 1 বছর 2 বছর সেপারেশন, এন্ড ইউ ডিড, মানে তুমি চিন্তা করলা যে এটা হয়তো ঠিক হয়ে যাবে। আর অ্যাজ আ মম, মানে একটা মেয়ে হিসাবে আমাদের যাদের মানে আমাদের সবার ওই 1টা বছর কতটা ডিফিকাল্ট এমনিতেই হয় আমরা জানি, ফিজিক্যালি মানে ফিজিক্যাল মেন্টাল একসাথে হলে কিন্তু ডিফিকাল্ট টু ডিল উইথ। তোমার কি এখন একটু পিছিয়ে তাকালে মনে হয় যে ধরো তোমার এক্স হাজবেন্ড বা এর বাবা যখন উনি ডিসিশনটা নেয়, ধরো বা হোয়াট এভার যখন হচ্ছিল, অ্যান্ড অলসো হোয়াট ইউ একটু সফটনেস বা কাইন্ডনেসের সাথে জিনিসটা ডিল করতে পারতো, সো দ্যাট তোমার জন্য ইজি হয়, বিকজ তোমার তখন বাচ্চা ছোট, তুমি জাস্ট মা হলা, অ্যান্ড তুমিও ইয়াং। সবাই ধরো তোমার কি মনে হয় ইট কুড মানে এটা আরেকটু বেটার ওয়েতে ডিল করা যেতে পারতো তোমার প্রতি আরেকটু সহানুভূতির সাথে? আমার মনে হয় সবকিছুরই একটা সময় থাকে, হয়তো তখনের জন্য এটা মানে ওটা সময় তখন ছিল, হয়তো সেই কারণে ওই সময়ই হয়েছে। এখন তো আর পেছনে চিন্তা করে আমি কিছু চেঞ্জ করতে পারবো না, তো এটা বলা খুব ডিফিকাল্ট। মানে কি হতো এটা তখন না হয় আর 2 বছর পরে হলে কি আমার জন্য আরো বেটার হতো, আমি জানি না। যেটা হওয়ার তখনই থাকে, খারাপ লাগতো। হ্যাঁ যেটা হওয়ার থাকে সেটা সব মানে সেটা হয়েই যায় আর কি, সেটা তো আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। সো হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট, আমি আর পিছনে গিয়ে ওগুলো ভাবি না। আই ডোন্ট হোল্ড এনি গ্রাজেস। আমার মনে হয় উই আর মানে ট্রাইং আওয়ার বেস্ট টু কো প্যারেন্ট অ্যান্ড বি দেয়ার ফর আওয়ার ডটার, ওইটাই ম্যাটার করে। আসলে এখন ও ভালো আছে, and ও মাশাআল্লাহ দেখলাম আমি, ধরো সে টাইকোয়ান্ডো করে আয়রা, তারপরে সে স্পোর্টসে ভেরি স্ট্রং। হ্যাঁ, হ্যাঁ, ওর অ্যাচিভমেন্ট গুলো আমি কালকে দেখে রিসার্চ করার সময় আমার মজা লাগছিল দেখে যে ওকেও কিন্তু তুমি খুব সুন্দর মানুষ করছেন। অলসো ওর যে দি আদার সাইড যে স্পোর্টসে মানে পড়াশোনার পাশাপাশি এগুলোও কিন্তু ওর খুবই, মানে আমি আই বিলিভ ও বড় হলে খুবই একটা রিমার্কেবল অ্যাডাল্ট হিসেবে বড় সেটা হবে। জানি না, বাট শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আর কি। আই ক্যান মানে আই ক্যান শেয়ার আ লট উইথ হার। আমরা এখন জামা কাপড় এক্সচেঞ্জ করতে পারি, জুতা এক্সচেঞ্জ করতে পারি, এটা একটা ব্লেসিং।
ও কত বছর কয় বছর হলো ক্যালকাটা পড়াশোনা করছে? ও 3 বছর ওর ওখানে ইন্ডিয়াতে যে ছিল। অ্যাডজাস্ট করতে কোনো ঢাকার স্কুল, ক্যালকাটা স্কুল, কালচার শক কিছু হয় নাই? ওর কিছু হয়নি, বরং আমার যাও কালচার শক হয়েছে, ওর হয়নি। আচ্ছা, একটা ব্যাপার নিয়ে আমি শিওর তোমার একটা এক্সপিরিয়েন্স, মানে সব সেলিব্রিটিদের এটা ফেস করতে হয়, অ্যান্ড তোমাকে খুবই ব্রুটালি ফেস করতে হয়েছে। আই এম শিওর ইউ অলসো হ্যাভ সামথিং টু টক, মানে সে অ্যাবাউট দিস হোল থিং। সেটা হচ্ছে যে অনলাইন হ্যারাসমেন্ট। হ্যাঁ, অনলাইন হ্যারাসমেন্ট অনেক রকমেরই হয়। হ্যাঁ, বাট যখন একটা সেলিব্রিটির সাথে হয়, স্পেশালি ফিমেল সেলিব্রিটির সাথে, ওটা কিন্তু কোনো মাফ নাই, কোনো লিমিট নাই। হ্যাঁ, আমি একটা জিনিস যেটা দেখি যে, তো তুমি একজন ফিমেল সেলিব্রিটি, যদি তোমাকে নিয়েও যখন কিছু হয়, তখন কিন্তু মানে আমাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে অ্যাজ আ ওমেন বলো বা যেটাই হোক, যে শেয়ারটাও না দিলাম বা একটু রহম করা, এই রহমটা হয় না। শেয়ার করতে থাকে আর আমরাও বাড়াই দিই জিনিসটা, একটা বারও চিন্তা করি না যে যে আমি কিন্তু তোমার ফ্যানই, তারপরেও তোমার ব্যাপারে একটা কিছু নেগেটিভ দেখে কিন্তু হ্যারাসমেন্টে পুরো ঝাঁপায় পড়ি, মানে গালির কোনো শেষ নাই। মানুষ মানে যেভাবেই হোক, এটার ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্সে কি বলবা? এটার ব্যাপারে আমার মনে হয় সব ফিমেল পাবলিক ফিগারদের একই অবস্থা। ফিমেল পাবলিক ফিগারও যদি না হয়, যে কোনো নারী রাস্তাঘাটেই হ্যারাস্ট হয়। আর সোশ্যাল মিডিয়ায় তো আরো একটা ফেক আইডি খুলে বা হ্যাঁ। 4-5টা ফেক আইডি খুলে মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে। রাস্তাঘাটে হ্যারাস করলে আমি ওকে পুলিশে দিতে পারি, মিডিয়াতে ওকে আইডেন্টিফাই করাটাও ডিফিকাল্ট। সো আমার মনে হয় ওভারঅল দ্য লেভেল অফ এমপ্যাথি দ্যাট উই হ্যাভ, দ্যাটস গেটিং ডাউন। মানে মানুষের এমপ্যাথি চলে যাচ্ছে। হ্যাঁ। কে সেলিব্রিটি না সেটা ম্যাটার করে না। মানুষ তো একটা মানুষকে, আমি কি বলছি, আমরা আসলে আরেকটা মানুষের জায়গায় নিজেকে রেখে ভাবি না। আমরা আরেকটা মানুষের জায়গায় নিজেকে রেখে এটা, মানে আমাকে যদি এটা কেউ বলতো আমার কেমন লাগতো, কিন্তু ওরা ভেবেই না যে আরে ও তো এটা ডিজার্ভ করে, ওকে এটা বলে দিও, এই গালিটাই ওর প্রাপ্য। তুমি কে ডিসাইড করার কোনটা কার প্রাপ্য? এটা যদি তোমার সাথে হতো, যে সোশ্যাল মিডিয়াতে যারা এগুলো করছে, সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট, কেউ ভেবে দেখে না যে আমার কেমন লাগতো। এবং এটা যে শুধু যে পুরুষরা করছে তা না, আমি দেখেছি অনেক নারীরাও করছে। নারীরা নারীদেরকে হ্যাঁ, প্রাইমারি টার্গেট তো হ্যাঁ। উইমেন, কিন্তু সেই হ্যারাসাররা যে শুধু পুরুষরা তো সংখ্যায় অনেক বেশি আছে, সেই সাথে নারীরাও আছে। তো ওইটাই মানে একটা ওভারঅল এমপ্যাথির জায়গাটা আমাদের কমে গেছে কোথাও যেন। আমাদের মনে হয় যে আর যেহেতু চেহারা দেখাতে হচ্ছে না, যা ইচ্ছা তাই একটা লিখে দিই। বাট নোবডি হ্যাজ দ্য রাইট টু ডু দ্যাট টু অ্যানাদার পার্সন। আরেকটা মানুষকে, সেই মানুষটা দেখছে কি দেখছে না পরের কথা, তুমি শুনলে তো তোমার তো কষ্ট লাগতো। তাহলে কেন তোমার মনে হচ্ছে যে এই কষ্টটা তোমার অধিকার আছে আরেকটা মানুষকে দেওয়ার? অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি ডু জাস্ট দি অপোজিট, যে ধরো ওই একটা পোস্ট কাউকে নিয়ে, সেলিব্রিটির পিছনে বেশি লাগে কারণ পরিচিত চেহারা, তাই মানে জাস্ট ওই জিনিসটাকে শেয়ার না দেওয়া, একটা শেয়ার না বাড়ানো, ওইটাকে না ছড়ানো, সেটা তো নিজেকে অলওয়েজ একটা আলাদা, ওই চয়েসটা কেউ নিবে না। আমার কথা হচ্ছে যে আমি এটা নিয়ে তো আসলে কাউকে জ্ঞান দেয়া, মানে আই এম অলরেডি আ ভিকটিম হিয়ার। সো আমি নোবডি টু গিভ অ্যাডভাইস টু এনিবডি। মানে মানুষের নিজেদের বুদ্ধি আছে, বিবেক আছে, মানুষের নিজেদেরকে ভাবতে হবে যে আমি কোনটা শেয়ার দিব, কোন কমেন্টটা করব আর কোনটা করব না। ইন শর্ট, দুইটা কোয়েশ্চেন। হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিজম টু ইউ? ফেমিনিজম আমার কাছে সমতা এবং সমতায়ন। যা যা অপরচুনিটি হ্যাঁ। আছে পৃথিবীতে পুরুষ এবং নারীর জন্য সমানভাবে থাকবে, এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পজিটিভলি ডিসক্রিমিনেটও করতে হবে। কিছু কিছু জায়গায় নারীরা এতটাই পিছিয়ে আছে অনেক বছর ধরে যে তাকে একটু এগিয়ে দিতে হবে এক্সট্রা এফর্ট দিয়ে। সেটাই ফেমিনিজম। এবং একটা কথা বলি, ফেমিনিজম ইজ নট অনলি ফর উইমেন, ফেমিনিজম ইজ অলসো ফর মেন। কারণ এটা বললে অনেক বিশদ আলোচনা হয়ে যাবে, কিন্তু ফেমিনিজমে শুধু নারীরা, মানে পেট্রিয়ার্কিতে শুধু নারীরা এফেক্টেড হয় না, পুরুষরাও ইকুয়ালি এফেক্টেড হয়। হোয়াট ইজ লাভ অ্যাকর্ডিং টু ইউ? লাভ ইজ হোয়াট এভার আই ফিল ফর মাই ডটার। তাই না? হ্যাঁ, আমি হোয়াটএভার আই ফিল ফর মাই, আমার মনে হয় কি, অফকোর্স লাভ অনেক রকমের থাকে, পার্টনার্স, মা বাবা, বাট আমার মনে হয় দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড দ্য পিওরেস্ট ফর্ম অফ লাভ, আনকন্ডিশনাল, ইজ বিটুইন একটা মাদার অ্যান্ড চাইল্ড। ওইটার উপরে আসলে আমি আর লাভ দেখি না। একবার যখন একটা বাচ্চা হয়ে যায় আর কিন্তু ট্রু, শেষ, মানে ইভেন ইউর সেলফ লাভ ডিক্রিজেস, যদিও এটা বন্ধ করা উচিত না। অনলি ইউ ক্যান, ইফ ইউ টেক কেয়ার অফ ইয়ার সেলফ, ইউ ক্যান টেক কেয়ার, ওইটাই লাভ।
আচ্ছা, এখন আমরা তোমাকে জাস্ট র্যাপিড ফায়ার কয়েকটা কোয়েশ্চেন করবো। ও, আমি র্যাপিড ফায়ারে খুব খারাপ। না না, ভালোই, একটু চিন্তা করতে হবে, বাট এমন কিছু না। আচ্ছা, এখন তোমাকে আমি জাস্ট, আমরা উই আর অলমোস্ট এট দি এন্ড, লাস্টে তোমাকে আমাদের কয়েকটা সিগনেচার কোয়েশ্চেন আছে র্যাপিড ফায়ার, সবাইকেই জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করবো। সেটা ফার্স্ট হচ্ছে 20-year old মিথিলাকে, 20 বছর বয়সী মিথিলাকে তুমি এখন পেলে কি অ্যাডভাইস দিতে? তুমি তোমার 20 বছর বয়সে কি ধর একটা ফোন করলা, শি ইজ লিভিং ইন আনাদার ডাইমেনশন, ওকে তুমি কি বলবা অ্যাডভাইস, যে এটা করবা এটা করবা না? আম, আমি ওই সেম অ্যাডভাইসটাই দিব যে বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ আমি আর অ্যাডভাইস লেখাপড়া চাকরি ওইসব নিয়ে অ্যাডভাইস দিব না, বিকজ আই ডিড মাই স্টাডিজ অ্যান্ড মাই ক্যারিয়ার অ্যান্ড এভরিথিং যেরকম হওয়ারই কথা ছিল। বাট বিফোর বিকামিং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আই টু বিগার ডিসিশনস ইন লাইফ। আই গট ম্যারিড আর্লি অ্যান্ড অলসো ফিউ মোর ডিসিশনস, যেটা আমার মনে হয় যে আমার আরও সময় নেওয়া দরকার ছিল। তো আমি ওই অ্যাডভাইসটাই দিব যে টেক মোর টাইম বিফোর মেকিং দিস ডিসিশনস। আচ্ছা, লাইফের বেস্ট অ্যাডভাইস কোনটা ছিল তোমার পাওয়া কারো থেকে? দিস টু শ্যাল পাস। কার কাছ থেকে পেয়েছি আমার মনে নেই, নাকি সোশ্যাল মিডিয়া থেকেও পেয়েছি, নাকি কোত্থেকে পেয়েছি, বা দিস এই কথাটা দিস টু শ্যাল পাস, যে যাই হোক জীবনে সময়ের সাথে সাথে সেটা চলে যায়, এবং এটা মনে হয় খুব সত্যি একটা অ্যাডভাইস। ওয়ার্স্ট অ্যাডভাইস, সবচেয়ে পচা অ্যাডভাইস? ওয়ার্সটা মনে নেই, আমার মনে হয় এতই ওয়ার্স ছিল যে মনেই নেই। আমার বেস্ট মনে নেই, ওয়ার্স্ট মনে আছে। আচ্ছা আচ্ছা, তোমার নিজের দুইটা ভালো কোয়ালিটি যেটা আমরা জানি না, আর দুইটা খারাপ কোয়ালিটি যেটা আমরা জানি না। ভালো কোয়ালিটি? হ্যাঁ, দুইটা তোমার মনে তোমার বেস্ট কোয়ালিটি কি দুইটা? এই যে নিজের সম্পর্কে বেশি এটা বলতে পারবো না মনে হয়। আমি আমার বেস্ট কোয়ালিটি কি, আই এম ভেরি হার্ড ওয়ার্কিং। ওকে, আমি সত্যি মানে আমি একটা কামলা, মানে আমি খুব হার্ড ওয়ার্ক করতে পারি। আর ওয়ার্স্ট কোয়ালিটি? ওয়ার্স কোয়ালিটি হচ্ছে যে হ্যাঁ, আমি ওই যে আমি খুব একটা আমি মানুষকে অনেক বিশ্বাস করি, এবং অনেক সিচুয়েশনকেও অনেক বিশ্বাস করে ফেলি, এবং আমি অনেক সময় অনেক ডিসিশন নেওয়ার আগে অনেক বেশি ভাবি না। আচ্ছা, আর নিজের মেয়েকে যদি একটা অ্যাডভাইস দিতে হয় ফর লাইফ? আমি শুধু নিজের মেয়েকে না, আমি সব মেয়েকেই বলছি যে বিকাম ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, লাভ ইয়োর সেলফ, অ্যান্ড দেন go do your life. The last Live question. your life. One decision of your life যেটা তোমার পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছে পজিটিভলি? Having a child. Really? হ্যাঁ। Wow. How old were you যখন হয়? আয়রা হয় when I think I was 29. ওইটা বাচ্চা হওয়ার জন্য খারাপ না বয়সটা, তাই না? ওইটা ঠিক আছে, আমার ছেলে ওরকম সময় হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, অ্যান্ড অলসো মানে আই হ্যাড আ প্লেজার টকিং টু ইউ। আর আমি Same নিজে here. আজকে অনেক কিছু শিখলাম। Thank you for having me. মাই প্লেজার।